শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। সময় এখন সকাল 6টা, উঠেছি ওই 6:45টার সময়। ঘুম থেকে উঠেই সদর দরজা খুলে আগে মারুলিটা দিয়ে দিয়েছি, তারপরে উঠোনগুলো ঝাড় দিতে শুরু করলাম। আর এখন উঠোনটা দেখো কি সুন্দর হয়ে গেছে, তবে ওই দিকগুলো সমান করা হয়নি, মাটি ভিজিয়ে রাখা হয়েছে, ওইগুলো সমান করতে হবে। আর ওইগুলো সমান হয়ে গেলে উঠোনটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো যাই হোক, এই পাশটা তো ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে দেখো ওই দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই যেখানে জড়ো করে রাখবো সেখানগুলোও না সমান করতে হবে। চারিদিক যদি সমান না করা হয় দেখতে ভালো লাগে না। তবে এই দিকটাতে রুদ্র বাবাকে বলবো আজকে মাটি এনে দিতে, তারপর ভিজিয়ে দেব। উঠোনগুলো ঝাড় দেওয়ার পর রাস্তার দিকগুলো ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে এক মুঠো চাল নিয়ে চলে এলাম মুরগির ছানাগুলোকে বের করে দেওয়ার জন্য। আর জানো তো, সকালবেলায় তোদেরকে খেতে দিতেই হয়, সারা রাত না খেয়ে থাকে, আবার সেই দুপুরবেলা দেব, দিয়ে আবার বিকেলবেলা 3বার আমি খেতে দিই। বাসনগুলো ধুয়ে নিলাম, তারপরে কলতলায় চলে এলাম বোতলগুলোকে নিয়ে। আর এখন সব বোতলগুলোই জল ভরে নেব। আর দেখো কেমন জল পড়ছে, কি জানো তো, কয়েকদিন আগে তো একেবারেই জল পড়ছিল না, আমাদেরকে তো পাশের পাড়া থেকে আর কি জল নিয়ে আসতে হচ্ছিল। আর এখন এত জল পড়ছে আর মুখও লাগা যায় না জানো তো এই পাইপটায়। মানে এই পাইপটা অন্য পাইপ, এটা জয়েন করা হয়েছে। আবার যদি পাইপটা খুলে দিই তাহলে আমরা জল পাবো না, কেউই জল খেতে পাবো না। তো সেই জন্য মানে কেমন কেমন লাগছে, একদম জলগুলো নষ্ট হচ্ছে, দেখো কত স্পিডে জল পড়ছে। তবে এখন একটু তাড়াতাড়ি জলটা বন্ধ করে দেওয়া হয়। তো যাই হোক, তবেও আর কি যতক্ষণ চলে ততক্ষণ আর কি কেউ না কেউ জল নেয়ই, নষ্ট হয় না। তো দেখো 2টো বাটি নিয়ে এসেছি, দিয়ে এইভাবে কিন্তু সব বোতলগুলো এক এক করে আমি ভরে নিচ্ছি। দেখছো আমি জল নিচ্ছি, আর 3জন কিন্তু আমার পরে লাইনে আছে। ওই যে ছোট ননদ আছে, জল ভরবে, ও ব্রাশ করছে, ওদিকে আবার কাকা আছে আর একটা দেওরও আছে। তো যাই হোক, আমার তো হয়ে গেল, আমি এখন ঘরে চলে যাব, তারপরে ওরা তখন নিয়ে নেবে। মুখ ধুয়ে চলে এসেছি, তারপরে দেখো বসে পড়লাম একটু চা খাবো বলে। আর রোজ দিন আমি চা খাই না, ওই মাঝে সাঝে খাই, মানে চাটা না আমার খুব একটা ভালো লাগে না, মাঝে মধ্যে খাই। তো চায়ের সাথে 2টো বিস্কুট খাই, সকালবেলা আর মুড়ি খাই না। তো যাই হোক, ঠাকুর সেবা দেই তো তার জন্য আর মুড়ি খাই না, একদম স্নান টান করে এসে ঠাকুর সেবা দিয়ে তখন মুড়ি খাই। 9টা বাজে আর অবস্থাটা দেখো, মনে হচ্ছে কি 9টা বাজছে, চারপাশটা দেখে মনে হচ্ছে সবে আর কি সকাল হবে, সকালও হয়নি মনে হচ্ছে। দেখো কেমন অন্ধকার হয়ে আছে। ধানগুলো সিদ্ধ করলাম, কালকে তো রোদ পাইনি, আজকেও মনে হচ্ছে এভাবেই বোধহয় সারাদিনটা কেটে যাবে। রোদ বের হচ্ছে না গো কিছুতেই। তবে কি আর করবো, মেলে দিতে হবে, ওই হাওয়া বাতাসে যা একটু শুকাবে, তাই ধানগুলোকে মেলে দিচ্ছি। ধানগুলো সব এক জায়গায় জড়ো করা ছিল। আর আমার হাতে দেখো একটা যে তাল গাছের যে বাহুগুলো হয় না, ওই শক্ত দেখে, ওগুলো কি জানো তো ধান জড়ো করার কাজে না লাগে, তাই গ্রামের মানুষ ওগুলো রেখে দেয়। এই যে দেখো ধানটা কত সহজেই আমি এক জায়গা থেকে ছড়িয়ে দিতে পারলাম। তো ওইটা দিয়ে চারপাশে ছড়িয়ে নিয়েছিলাম, তারপরে এখন পায়ে করে সমান করে দিচ্ছি। মানে যতক্ষণ না চারপাশটা সমান হবে, মানে সমান যেন হয় চারপাশটা, কোনো জায়গায় মোটা কোনো জায়গায় পাতলা হলে হবে না। তো নাড়াচাড়া করে করে অনেকবার নাড়াচাড়া করে এভাবে সমান করে এখন ধানগুলোকে আমি মেলে দেব। এইমাত্র আমি স্নান করে এলাম, আর রুদ্র বাবা যাবে বাজারে, তাই ওকে বলছিলাম যে কী কী আনতে হবে। আর কি জানো তো, আরও একটু আগে বাজারে গেলে ভালো হতো, কারণ 10টা বেজে গেছে, ও আসবে, তারপরে আবার ওই সবজিপাতি দিয়ে রান্না হবে। কখন যাবে কখন আসবে বলো তো। ও একটু মাঠে গেছিলো, মানে যাওয়ার জন্য বেরোচ্ছিল, তারপরে আবার বললো যে মাঠে ট্রাক্টর এসছে আর কি, চাষ দেবে, দিয়ে সর্ষে ফেলবে। তো সেই জন্য মাঠে গেছিলো সর্ষে ফেলার জন্য, জমিতে সর্ষে ফেলানো হলো আজকে। তো তাই একটু দেরি হয়ে গেল, একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবো। চাল নিয়ে আস বাবা, তবে ভাত হবে জানো তো। তো সেই জন্যই আর কি আরও তাড়াহুড়ো। আর চা খাবে আর কি, চা খেয়ে 5 মিনিট দেরি হলো তাও। হ্যাঁ কি
কুকুরে কাক মুরগির ছা ধরে নিয়ে খেয়ে নিল। ও কুকুরগুলো খুব অত্যাচার গো, সেই জন্য তো আমি হাঁসের বাচ্চা নিতে পারছি না জানো, ওই কুকুরের অত্যাচারে খেয়ে নেয় ওরা বাড়িতে কেউ না থাকলে। তো যাই হোক চলো, কাপড় জামা এখনো মেলা হয়নি, কাপড় জামাগুলো মেলে দিই, তারপরে ঠাকুর সেবাটা দিব। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, আমি আজকে নাইটি পরেছি, আর এই নাইটিটা আমার তো বাবার বাড়িতে থাকতো, যখন যেতাম আমি এই নাইটিটা পরতাম। তবে কি জানো তো, অনেক দিনই তো হলো আমি এসছি, তখন নিয়ে এসছি, তবে না লজ্জা লাগছিল, পরতাম না। মানে চুড়িদারের মতো, অনেকেই ভাবে যে এটা চুড়িদার, তবে আমি তো এখানে চুড়িদার পরি না, সেই জন্য পরছিলাম না। তবে ভাবলাম যে না পরি, আর ওখান থেকে নিয়ে চলে এসেছি। কেন বলো তো, মানে ওখানে যখনই যাচ্ছি তখনই তো একই নাইটি পরা হচ্ছে, আর তেমন তো যাওয়াই হয় না, আর কি ছিঁড়েও যাচ্ছে না আর কি, সেই জন্য পরছিও। তাই ভাবলাম এটাকে বাড়ি নিয়ে আসি, বাড়িতে নিয়ে এসে পরে ফেলবো। তো ওখানে আবার নতুন একটা নেব। এই নাইটিটা না আমার খুব ভালোও লাগতো, মা কিনেছিল গো এই নাইটিটা আমার জন্য, তো পরে ফেলবো আর কি বাড়িতে, সেই জন্য নিয়ে এসেছি। তো যাই হোক, আজ থেকে আর কি পরা শুরু করলাম, মাঝে মধ্যেই পরবো। তো দেখো, যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো এক এক করে সব মেলে দিলাম। জামা কাপড়গুলো মেলে দিলাম, তারপরে আগে ঠাকুরকে খেতে দিলাম। তারপর দেখো আমাদের দুজনের খাবার নিয়ে চলে এলাম। আর আজকে মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা করা হয়েছে। আলু ভাজাটা আজকে দিদি ভেজেছিল সকালবেলা স্কুলে যাওয়ার আগে। কি বলো তো, দিদিও তো নিয়ে যায় মুড়ি, কারণ দিদির আসতে অনেকটাই বেলা হয়ে যায়, ওই 12:30 পৌনে 1 বেজে যায়। তো আর কি খায়, কোনো দিন নিয়ে যায়, আবার কোনো দিন ওখানেই চপ টপ কিনে আর কি মুড়ি খেয়ে নেয়। তো যাই হোক, দিদি আলুটা ভেজে রেখেছিল, তাই আমাকে আজকে আর করতে হয়নি, তো সেটা দিয়েই খেয়ে নিচ্ছি মা আর আমি। তো মুড়ি খাবো, খেয়ে হচ্ছে রান্না বান্না বসাতে হবে। আর এদিকে দেখো মুড়ি খাচ্ছি আর মুরগিটা খাওয়ার জন্য চলে আসছে। মানে উঠোনে খাওয়া নয়, ওদের জ্বালায় আর কি উঠোনে বসা যাবে না। মাকে তেল মাখাবো বলে তেল আনতে গেলাম ঠাকুর ঘরে, তারপরে দেখছি ও বাবা, কালকে তো মুড়ির চাল ধোয়া হয়েছিল, সেটা তো রোদে দেওয়াই হয়নি। তাই দেখো চালগুলোকে নিয়ে ছাদে চলে এলাম। মানে একেবারেই ভুলে গেছিলাম জানো, আর মনে থাকবেই বা কি করে বলো, একদমই তো রোদ করছে না, রোদ করবে তবেই না রোদের কথা মনে থাকবে। তো যাই হোক, রোদ না করলেও চালগুলোকেও হাওয়া বাতাসে দিতে হবে, নইলে এগুলো তো ভেজা জল দেওয়া আছে, গন্ধ হয়ে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে। তাই নিয়ে এসে ছাদে মেলে দিলাম। আর এই যে চালগুলো দেখছো, চালগুলো তো আমাদের নয়, তোমরা তো দেখছোই আমাদের মুড়ির চাল শেষ হয়ে গেছে, কাকিমার কাছ থেকে নিয়ে এলাম। আমাদের যে ধানগুলো সিদ্ধ করেছি ওগুলো চাল করে নিয়ে আসবো, দিয়ে কাকিমাকে দিয়ে দেব। তো যাই হোক, চালটা মেলে দিয়েই নিচে চলে এসেছি। আর নিচে এসে মাকে দেখো তেল মাখাতে শুরু করে দিয়েছি। আর এখন তো শীতের দিন, বেশি করে তেল মাখাতে হচ্ছে, নইলে গাগুলো কেমন একদম খসখস করছে, চচ্চর করছে। একদম ঘষে ঘষে ভালো করে সর্ষের তেল মালিশ করে দেব, তারপরে মাকে স্নানটা করিয়ে দেব। আর হ্যাঁ, এক দিদিভাই কমেন্ট করেছে যে তোমার শাশুড়ি মা কবে থেকে অসুস্থ। তো কি বলবো গো দিদিভাই, আমার শাশুড়ি মা মানে আমার বর হয়েছে তখন থেকে অসুস্থ, তখন থেকে বাতের ব্যথা প্রচণ্ড, তখন থেকে মানে ওষুধ খাচ্ছে। তো তারপরে আমার বিয়ের পর আবার শরীরটা খারাপ হয়, তাও তখন অতটা ছিল না, তবুও ছিল। তারপরে এই যে গত 3 বছর হলো, তখন থেকে একেবারেই শরীরটা খুবই খারাপ, কিছুই করতে পারে না। তো এটাই হচ্ছে, তো অনেক দিন থেকে মায়ের শরীরটা খারাপ। অনেকক্ষণ থেকেই অপেক্ষা করছিলাম যে রুদ্র বাবা কখন আসবে, উনুনটা ধরাবো। এদিকে 11টা বেজে গেছে। তো যে আমি উনুন ধরাতে যাচ্ছিলাম অমনি দেখছি রুদ্র বাবা বাজার থেকে চলে এসছে। তো চলো দেখি কি কি নিয়ে এসছে। প্রথমে তো দেখা যাচ্ছে একটা বাঁধাকপি, এই দেখো। তো এই বছরে বোধহয় প্রথম একটা বাঁধাকপি নিয়ে এসছে, না দশমীর সময় বোধহয় একটা নিয়ে এসেছিল, আর এটা মানে দ্বিতীয়বার নিয়ে আসা হলো। তবে ফুলকপি অনেক কবারই খাওয়া হয়েছে, আগে 2 দিন ফুলকপি খেলাম, তাই বলেছিলাম ফুলকপি নিয়ে আসতে বারণ করেছিলাম আর কি, বাঁধাকপি আনতে বলেছিলাম। ওরে বাবা রে, কত বড় বেগুন গো, বড় বড় 2টো বেগুন বেগুন আনতে বলেছিলাম। আর আছে বরবটি, লাফা, দেখো লাফা লাফা বরবটি যে যা বলে আর কি। আছে মূলো, চলো ঢালি তারপর বলছি। গাজর, 2টো গাজর, পটল, সিম, কাঁচা লঙ্কা। আমি ছাদে গেছিলাম তখন চাল লাগতে, ভাবলাম গাছে কয়েকটা লঙ্কা তুলি, দিয়ে আবার মনে মনে ভাবলাম যে না, গাছের লঙ্কাটা গাছেই থাক, যদি রুদ্রবাবা নিয়ে চলে আসে তখন নষ্ট হবে, তাই তুললাম না। ভালোই করেছি, বুদ্ধিটা ঠিকই করেছি। দেখো তুলিনি, ভালো করেছি। লঙ্কা নিয়ে এসছে, করলা নিয়ে এসছে, ধনেপাতা আর টমেটো। এই হচ্ছে বাজার। তো এই বাজারে মেলা টাকা, এখন যা সবজির দাম, সিমটাও অনেক দাম এখন।
তো যাই হোক, চলো আগে কাটাকুটি করে নি, তারপর উনুন ধরাবো। কাটাকুটি বলতে দেখো, করলাটা কাটা হলো, আর এদিকে তরকারির জন্য আলুটা কাটা হলো। কাটা হয়নি, আলু এখনও কাটতে আছে। তো উনুনে আগুন দিয়ে দিয়েছি, উনুনটা দেখো ধরে গেছে। আর এদিকে হাঁড়ি কড়াইয়ে মাটিটাও লেপলাম। তো চলো এখন হাঁড়ি কড়াইটা বসিয়ে দিই, ওদিকে ভাতটা বসিয়ে দিই, আর এদিকে করলাটা এখন ভাপাতে দিই। তারপর বাকি যে সবজিগুলো আছে যা রান্না করব সেগুলো কেটে নিই। করলা ভেজে নিয়েছি, তারপরে এদিকে ভাতটা ফুটে গেছে, এদিকে এখন টক চাপাচ্ছি। আর দিদির এখন স্কুল থেকে এসে দিদিও কাজে লেগে পড়েছে। মানে কি হয়েছে জানো, শাক রান্না নিয়ে একটা সমস্যা ছিল। কালকে যে দিদি লাউ শাকটা কাটছে, ওটা আমাদের কলতলার ওই দিকটা হয়েছিল, যে ছাগলে কেটে দিয়েছিল, যাই হোক দিদি নিয়ে এসেছিল। তো ওইটা অল্প একটু হবে ভাবছিলাম আমি, দিয়ে কাটিনি সকালবেলা। আর দিদি বলেছিল স্কুল থেকে আসার সময় শাক নিয়ে আসবে। আমি ভাবলাম দিদি যদি পালং বা পনকা শাক নিয়ে আসে তাহলে তো ওই শাক দিয়ে ভালো লাগবে না, ওটা শুধু করতে ভালো লাগবে। তো দিদি এলো, তারপর দিদি পালং শাক নিয়ে এসছে, দেখো একদম টাটকা টাটকা পালং শাক। তাই ভাবলাম পালং শাকটা আজকে থাক, লাল শাকটা আজকে হোক, কারণ ওটা হচ্ছে বাসি, খারাপ হয়ে যাবে। আর এটা কিন্তু কালকেও খাওয়া যাবে, তাই লাল শাকটাই হচ্ছে, পালং শাকটা কালকে হবে। আর তখন আমি শুধু একটুখানি হবে বলে কাটিনি, আর দিদি কাটলো দেখো একদম এক ঝুড়ি হয়ে গেছে, মনে হচ্ছে শুধু ওইটাতেই হয়ে যাবে। তো মূলো শাক কয়েকটা ছিল, ওইটা দেবো ভাবলাম যে না, ওটা যখন হয়ে যাবে আর দিয়ে দরকার নাই। তো এই হলো ব্যাপার, দিদি শাকটা কাটছে, টকটা হবে, তারপর শাকটা করে নেব। আর এই যে ধনে পাতা নিয়ে এসেছিল রুদ্রর বাবা, আজকে তো রসা টসা কিছু হচ্ছে না, তাই ভাবছি ধনে পাতাটা চাটনি করবো টমেটো দিয়ে, তাই বাটবো, বেটে চাটনি করবো। এখানে দেখো তিতকরলাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, একদম কড়া কড়া করে ভেজেছি। আর তিতকরলা একটু কড়া করে না ভাজলে না ভালো লাগে না। আর মাছগুলো ভাজা আছে, টকটা দিকে ফুটে গেছে, আর একটু ভালোভাবে টকটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। আর এই দেখো তেঁতুল ভিজিয়ে রেখেছি টকে দেওয়ার জন্য। তো এখন শুধু ধনে পাতাটাই বাটতে আছে, ওটা বাটা হয়ে গেলে আর শাকটা করে নিলে রান্নাবান্না কমপ্লিট। ধনে পাতাটা বাটতে শুরু করেছি, আর এখানে দিয়েছি চিনি, লঙ্কা আর লবণ, আর একটু তেঁতুল দিয়েছি, যাতে একটু টক টক মিষ্টি মিষ্টি হয়। চাটনি তো একটু টক টক মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, তাই না? রান্নাবান্না সেরে হাঁড়ি কড়াই মাজা হলো, আর এখন যাচ্ছি রুদ্রকে খুঁজতে মানে ও কাকাদের বাড়িতে আছে বললো। তো চলো দেখি কাকাদের বাড়িতে আছে না ওর ওই বন্ধুর বাড়ি চলে গেল। রুদ্র সাড়া দেবে না, থাকলেও সাড়া দেবে না, ছেলেটা এত মানে দুষ্টু না। কাকাদের ঘরের ভেতরে দেখলাম নেই, তো চলো ওই দিকটায় আছে নাকি দেখি। মানে কাকা বলছে এখানেই ছিল এখনই, তো কোথায় পালিয়ে গেল দেখছো ওখানকার এখনই। এই দেখো লুকিয়ে আছে, এত দুষ্টু ছেলেটা। তোমাকে ডাকছি রুদ্র, তুমি শুনতে পাচ্ছ, তাও সাড়া দাও না। খাবা না, ভাত খেতে হবে, তো চলো। এখানে খেলা করছে, ঢুকে যাবা গর্ততে। গর্ত নেই বেশি, একটুখানি গর্ত আছে। কি খেলছো বালি টালি নিয়ে? শীতের সময় বেশি ধুলো ঘাটতে হয় না জানো, গা হাত পা ফাটে। চলো এসো এসো, ভাত খাবা চলো। পিপি ডাকছে, ভাত বেড়েছে। চলো 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 চলো, ভালো করে হাত পা ধোবা, তারপর খাবা, চলো। আর এদিকে দেখো দিদি সবাইকে খেতে দিয়ে দিয়েছে, মাকে, বাবাকে, রুদ্রর বাবাকে। আর এটা হচ্ছে রুদ্রর ভাত। কখন থেকে ভাত বেড়ে গেছে পিপি? আর ভাগ্নির আজকে আগেই খাওয়া হয়ে গেছে, ও আজকে স্কুল থেকে এসে মুড়ি খায়নি, দিয়ে ভাত খেয়ে নিয়েছে এসে। দেখো ডিমের পোচ, লাউয়ের শাক, টক মাছের, তারপরে আলু সিদ্ধ ছিল রুদ্রর বাবার জন্য, তো লাউ শাক খায় না রুদ্র। হ্যাঁ ধনে পাতাটা বলতে ভুলে গেছি। 5টা জিনিস আজকে রান্না হলো। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে বাসনগুলো ধুয়ে নিলাম। আর বাসন ধুয়ে নিছে, একটুও দাঁড়াইও নি, বসিও নি, চলে এলাম উঠোনে জামা কাপড়গুলো তোলার জন্য। অনেক জামা কাপড় মেলা আছে, সব তুলবো, তুলে উপরে যেতে হবে। ওপরে গিয়ে ধান তুলবো বলতে ধান জড়ো করব, ঝাড় দেবো, ঢাকা দেবো, চাল মেলা আছে, চাল তুলবো। তারপরে আর একটা বড় কাজ আছে, সেই কাজে যাব। তো তোমরা দেখতে থাকো যে কি বড় কাজে যাচ্ছি। আর রুদ্র বললো মা আজকে দুপুরে ঘুমাবো না, তাই ওকেও ঘুম পাড়াইও নি, আমিও বসিনি। তো চলো আগে ঝটপট জামা কাপড়গুলো তুলে নিই। ছাদে ধান জড়ো করলাম, ধান জড়ো করে দেখো মাঠে চলে এসেছি। বড় বড় দুটো বালতি নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি রসুন। আজকে রসুন লাগাবো।
আর তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে তোমরা কি রসুনের চাষ করো। তো চাষ করি বলতে কি বলো তো, মানে চাষ মানে তো অনেক জমিতে যদি অনেক লাগানো হয়, তো আমরা অল্প করে খাওয়ার জন্য লাগাই, রসুনটা খাওয়ার জন্য লাগাই। তবে পেঁয়াজ আমরা বেশি করে লাগাই, বিক্রিও করি। তো এই যে কটা রসুন দেখছো, এই কটাই আজকে লাগাবো। আরও লাগানোর কথা ছিল আরেকটু, তো রুদ্র বাবা আজকে বাজারে গেছিলো, ওকে বলেছিলাম রসুনের বিচন আনার জন্য, কিন্তু পাইনি হাটে, তো সেই জন্য নিয়ে আসিনি। তাই আমি ওকে বললাম যে কটা আছে সে কটাই চলো লাগাই, আবার যখন পরে নিয়ে আসবে তখন লাগিয়ে দেবো। আর তোমরা হয়তো একটা শব্দ শুনতে পাচ্ছ, মাঠে চাষ হচ্ছে, ট্রাক্টর চলছে, সেই জন্য ট্রাক্টরের আওয়াজ হচ্ছে। তো যাই হোক, চলো এই কটা রসুনই এখন লাগাতে শুরু করি। কতক্ষণ লাগে দেখি, এই কটাই মনে হচ্ছে লাগাতে পারবো না, সন্ধে হয়ে যাবে। দেখা যাক কতক্ষণ লাগছে। কোন দিক থেকে লাগবো, ওই দিক থেকে তো। আর ওই দেখো রুদ্রর বাবা নিয়ে আসছে জল, অনেকটাই কষ্ট হচ্ছে জল আনতে, কারণ বড় বড় দুটো বালতিতে করে নিয়ে আসছে। আর ওই যে পুকুর, সেই মাঠের পুকুরটা, যে পুকুরে আমি স্নান করি, ওই পুকুর থেকে আর কি জল নিয়ে আসতে হচ্ছে। এই একটা রাস্তা পেরিয়ে, একটা জমি পেরিয়ে পুকুরটা। দেখো লাগাবার আগে তো জল দিতে হবে। এই যে একবার নিয়ে এলো দিয়ে দিল, তো আবার দিচ্ছে। তো এভাবে আর কি যতটা জায়গা জুড়ে রসুন লাগাবো ততটা জায়গাতেই কিন্তু জল দিতে হবে। তো লাগানো এখনো শুরু করিনি, আগে জলটা দেখ তারপরে। আর ও বলছে যা অবস্থা হয়ে আছে মাটির, অনেক জল লাগবে, কারণ একদম শুকনো খটখটে হয়ে আছে, তো বড় বড় ঢিল দেখতে তো পাচ্ছ, মানে অনেক জল লাগবে। আমি শুরু করবো লাগানো। রুদ্রর বাবা দুবার জল এনে দিল, তারপরে আমি রসুনগুলো লাগাতে শুরু করে দিলাম। আর দেখো আমার লাগানো দেখে রুদ্রও বলছে মা আমিও লাগাবো। আর জানো ও লাগাচ্ছে কিন্তু উল্টো পাল্টা করে দিচ্ছে, যেটা মাটির তলে থাকবে সেটাকে উপরে দিয়ে দিচ্ছে, আবার যেটা উপরে থাকবে সেটাকে তলে দিয়ে দিচ্ছে। তাই আমি ওকে বারণ করলাম, বাবু তুমি পারবে না, এখান থেকে সরে যাও, আমাকে আমার কাজটা করতে দাও, আর অনেক সময় লাগবে। তো এক এক করে আমি এখন লাগাচ্ছি। তো রুদ্র বাবার যতটুকু জল দেওয়ার প্রয়োজন ততটুকু দেওয়া হয়ে গেলে তখন ও লাগাবে, তখন দুজনে মিলে লাগিয়ে নেব। দেখো আবারও জল নিয়ে এলো, কিন্তু এখনও কিন্তু অনেক কবারই জল নিয়ে আসতে হবে। রুদ্রর বাবা তো অনেকক্ষণ থেকে জল দিচ্ছে, তো আমি ওকে বলছি তুমি তো অনেকক্ষণ দিলে, তো তুমি একটু বসে লাগাও, এবার আমি জলগুলো দিয়ে দিচ্ছি। তো ও বলছে যে না তোমাকে দিতে হবে না, ঘাটে যেখানটায় নামছি জায়গাটা স্লিপ হয়ে আছে, মানে পড়ে যাবে, তোমার নাইটিও ভিজে যাবে, আর কয়েক বালতি লাগবে আমি দিয়ে দেব। আর এদিকে রুদ্রর কাণ্ড দেখো, আমরা যে রসুনের বীজগুলো নিয়ে এসেছি তার মধ্যে দুটো মোটা মোটা রসুন ছিল, মানে গোটা, তো সেগুলো ছাড়াতে হবে। রুদ্র দেখছে যে ওগুলো ছাড়ানো আছে, তাহলে আমি ছাড়িয়ে দিই। দিয়ে দেখো বসে বসে ছাড়াচ্ছে, আর কেমন আস্তে করে যত্ন করে রাখছে। দেখো ওকে বলেছি যে তুমি পারবে না, আমরা ছাড়িয়ে নেব, ভেঙে যাবে, আর গাছগুলো যদি ভেঙে যায় তাহলে কিন্তু হবে না, তাই আস্তে করে একদম সাবধানে রাখছে। আমরা তো আগে চলে এসেছিলাম, একটু পরে দিদিও চলে এসেছি, বাড়িতে কিছু কাজ ছিল সেগুলো করেছে, দিয়ে দিদি এসছে। আর দিদি এসে দেখো রসুন লাগাতে শুরু করে দিয়েছে। আর কি জানো তো চিন্তা হচ্ছে খুব, কারণ বাড়িতে মা একা আছে, মা তো অসুস্থ, তো একাই আছে বলে খুব চিন্তা হচ্ছে। আর বাবাও নেই বাড়িতে, বাবা গেছে ওই মাঠে, আমাদের গম লাগানো হবে, তো সেই জন্য ওই মাঠে ট্রাক্টর এসছে, ট্রাক্টরে চার্জ দেওয়া হবে, তাই গেছে। মানে এখন না বাড়িতে কারো থাকলে চলবে না গো, সবাইকে মাঠে কাজ করতে হচ্ছে, তাই সবাই মাঠের কাজে ব্যস্ত, মা বাড়িতে একা আছে। তো তাড়াতাড়ি লাগিয়ে নিই, আর বেশি নেই, দিয়ে বাড়ি চলে যাব। রসুন লাগানো হয়ে গেল। আর রুদ্র বাবা বাজার থেকে আজকে টমেটোর চারা নিয়ে এসেছিল, দেখো টমেটোর চারাগুলো এখন লাগাবো। তো 10টা এখানে টমেটোর চারা আছে, দুটো দুটো করে 5 জায়গায় দেব। তো প্রথমে এখান থেকে শুরু করছি, এখানেই লাগাচ্ছি। টমেটো গাছগুলো লাগিয়ে দেব, তারপরে তো আবার এই টমেটো গাছগুলোতে জল দিতে হবে, তবে তখন আমরা দুজনে দুটো বালতি নিয়ে দিয়ে দেব। আর জানো মাটিগুলো একটু বেশি মোটা মোটা হয়ে আছে, তাই আমি ওকে বলছিলাম আর একটু বেশি ঝুরঝুরে মাটি হলে ভালো হতো, যেই জল পাবে গাছগুলো কিন্তু আবার শুয়ে যাবে, মানে দাঁড়িয়ে থাকবে না, সেটাই বলছিলাম। তাই রুদ্রর বাবা আমাকে ওই দূর থেকে যেখানে আর কি ঝরঝরে মাটি আছে ছোট ছোট, সেখান থেকে মাটি এনে এনে দিচ্ছিল আর সাইডে রাখছিল, বলছিল তুমি আগে এ করে দাও, তারপরে ওই মাটিগুলো আরেকবার চাপা দিয়ে দেব, তাহলে আর কি ভালো হবে, জল দিলেও
যেমন আর কি দাঁড়িয়ে থাকবে তেমনই থাকবে, তাহলে আর কি শুয়ে যাবে না, মানে পড়ে যাবে না গাছটা। তো যাই হোক, দেখো 6 জায়গায় গর্ত করা হয়েছে, 6 জায়গাতে দিয়ে দিলাম। আমাদের রসুন লাগানো হয়ে গেল, রসুনের জল দেওয়া হলো, টমেটো গাছ লাগিয়ে টমেটো গাছে জল দেওয়া হয়ে গেল, সব কাজ শেষ। আর দেখো সবাই চলে এসছে, ভাগ্নি এসছে, আর একটা ননদ চলে এসছে, আর রুদ্র বাবা ওই যে আবার একবার জল নিয়ে এলো আর হাত পাটা ভালো করে ধুয়ে এলো। তো চলো, কাজ যখন শেষ আর এদিকে সন্ধেও লাগতে যাচ্ছে, এবারে বাড়ি চলে যাই। চলো সবাই চলে এসো, রুদ্র চলে এসো। মাঠ থেকে বাড়ি এলাম, আর যে বালতি দুটো নিয়ে গেছিলাম ওই বালতি দুটো জল ভরলাম, ভালো করে হাত মুখ ধুলাম, তারপরে দেখো চা করে নিচ্ছি। আর দিদি আজকে সন্ধেবাতিটা ওইদিকে দিয়ে দিচ্ছে, আর ওদিকে দুধ গরম করছে, এখন দুধ দিচ্ছে সন্ধেবেলা, তো সেই জন্য একটু আগে দিয়ে গেল, এখনই গরম করতে দিলাম। রাত্রেবেলায় মা খায়, রুদ্র খায়, ভাগ্নি কোনোদিনও খায় কোনোদিনও খায় না। তো যাই হোক, চাটা করি, তারপরে সবাইকে চা দেবো, আর আমিও একটু চা খেয়ে নেবো। চা করলাম, চা করে বাবাকে, রুদ্র বাবাকে চা দিয়ে দিচ্ছি। আর বিকেলবেলা তো কেউই বাড়িতে ছিলাম না, মায়ের চুলটা আজকে আঁচড়ে দেওয়া হয়নি, তাই দেখো দিদি সন্ধেবাতি দিল, তারপরে মায়ের চুলটা আঁচড়ে দিচ্ছে। দিদি তো আজকে পালং শাক নিয়ে এসেছিল, শাকগুলো তো আজকে রান্না করা হয়নি, কালকে রান্না করব। তো ঘরের ভিতরে যদি রাখি তাহলে শুকিয়ে যাবে, তাই ভাবলাম একটু শিশিরে দিই, শিশির পাবে বেশ টাটকা তাজা হয়ে থাকবে। আজকে যেমন দেখছো তাজা হয়ে আছে, শিশিরে থাকলে কিন্তু এরকমই হয়ে থাকবে। তো এখন একটু শিশিরে দিয়ে দেবো, আর শাকটা শিশিরে দিলাম, তারপরে রুদ্রসোনাকে পড়াবো। তো আজকে আর সেরকম কোনো কাজ নেই। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি, আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে। ওই যে শুনতে পাচ্ছ, শেয়াল ডাকছে।